স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি ফাহমিদা সম্পান। এখন একটি উত্তাল সময় চলছে সর্বত্র। আন্দোলন, দাবি, পাল্টা দাবির সাথে সাথে চলছে কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপ। এমন পরিস্থিতিতে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কতটা? জনগণের অভিযোগ ও ধারণার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদরা সমাজ, দল, রাষ্ট্র, অর্থব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু নিয়ে কি ভাবছেন সেসব তুলে ধরব আমাদের এই আয়োজনে। একটি সুনির্দিষ্ট বিষয়ে দুটি ভিন্ন মত অথবা একই মত উঠে আসতে পারে আমাদের আলোচনাতে। আমাদের আজকের আলোচনার বিষয় আন্দোলনে বিজয়ী হচ্ছেন কারা। কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আজ আলোচনা আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ এবং বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমি রাজিকুজ্জামান রতন, যদি আপনার ওই প্রান্ত থেকেই শুরু করি। বিএনপি মহাসচিব আজকে একটি কথা বলেছেন যে ছাত্র জনতার আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে। আপনার কাছে কি মনে হচ্ছে আন্দোলনটি এখন আসলে কোন প্রান্তে আছে? ধন্যবাদ। এখানে সোহাগ আছেন। আমরা দুজনেই ছাত্র রাজনীতি করতাম। উনি আমার মানে বয়সের দিক থেকে অনেক জুনিয়র, কিন্তু একটা বড় ছাত্র সংগঠনের বড় নেতা ছিলেন উনি। আমার একটা অভিজ্ঞতা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এর। সেই সময় আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দায়িত্বে ছিলাম। তো দুটো ঘটনা পাশাপাশি যদি দেখি, 90-এর গণ আন্দোলনের মধ্যে 9 বছর ব্যাপী একটা লড়াই ছিল। আমরা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা বলেছিলাম স্বৈরাচার একটা জাতির উন্নত বিবেক, চরিত্র এবং নৈতিক বলটাকে ধ্বংস করেই টিকে থাকে। ফলে স্বৈরাচার যতদিন টিকে থাকবে, গণতান্ত্রিক চেতনা ততদিন মার খেতে থাকবে। আর গণতান্ত্রিক চেতনা যত শক্তিশালী হবে, স্বৈরাচার তত পিছু হটবে। ফলে এই অগ্রগতি পশ্চাৎগতি চলছিলই। কখনো 86-র নির্বাচন, কখনো 87-তে নূর হোসেনের আত্মদান, তারপরে আমরা মানে জিহাদের আত্মদান, ডক্টর মিলনের আত্মদান, এরকম এক একটা ফেজে ধীরে ধীরে আন্দোলনটা এগিয়ে এসছে। আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, তাহলে 90-এর সেই অভিজ্ঞতার সঙ্গে এখনকার ঘটনার কি আপনি মিল দেখছেন এবং কি পার্থক্য দেখছেন? আমি বললাম 90-এর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতরে ছিল অন্যায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ, ক্রোধ এবং স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানোর একটা দুর্দমনীয় আকাঙ্ক্ষা। আর এবারটা দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনৈতিক শাসনের ফলে মানুষের মধ্যে যতটা না ক্রোধ হয়েছে, তার চেয়ে কিন্তু অপমানটা কম হয়নি। ফলে এবারে একটা অপমানের বিরুদ্ধে একটা জাগরণের একটা চিত্র আমরা দেখলাম। এই যে স্কুল কলেজের বাচ্চা ছেলেরা তারা নেমে এলো, তাদের কিন্তু রাষ্ট্র ক্ষমতা, শাসন ক্ষমতা, এই প্রশ্নটা তাদের সামনে প্রধান নয়। রাজনৈতিক সংগ্রামটা চলছে অনেক দিন ধরে, সেটা বিভিন্ন ফর্মে এই রাজনৈতিক আন্দোলনটা চলছে। 2018-র আন্দোলন, সেই সময় নিরাপদ সড়কের একটা আন্দোলন ছিল। নিরাপদ সড়কের আন্দোলন করতে গিয়ে তারা যেভাবে নির্যাতিত হয়েছিলেন বা নিপীড়িত হয়েছিলেন, আর 2018 সালের কোটা সংস্কারের আন্দোলনে যে ধরনের ঘটনা ঘটেছিল, সেইটা কিন্তু স্মৃতিতে আছে তাদের। আর এবারও শুরু থেকে এই আন্দোলনটাকে তারা যেভাবে পরিচালনা করেছেন, তার ভেতরের শক্তি কারা সেটা হয়তো খুঁজে বের করা যাবে, কিন্তু বাইরের প্রকাশটা কি? স্কুলের ছাত্রীরা যখন নামছে, স্কুলের ছাত্ররা যখন নামছে, কিংবা সাধারণ ছাত্রছাত্রীরাও যখন নামছে, তারা কিন্তু তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি বিসিএস পরীক্ষা যাওয়ার জন্য এই আন্দোলনে নেমেছো, তারপর বলছে না, আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে নেমেছি। যখন বলছে তুমি এখানে নামছো কেন, তোমার কি এখানে আছে, বলে আমার ভাইয়েরা গুলি খেয়েছে তা আমি নামবো না। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা মানে অপমান থেকে তার একটা প্রতিকার পাওয়ার বোধ, কিংবা বৈষম্যের বিরুদ্ধে তাদের যে একটা বোধ, এইটা শাসকরা কিন্তু বুঝতে পারেননি। কী কারণে? হয়তো তাদের মধ্যে প্রচণ্ড ইগো ছিল, ক্ষমতার দম্ভ ছিল এবং শক্তির একটা অহমিকা ছিল, এবং এটাও ছাত্রছাত্রীরা কিন্তু একটা অপমানে নিয়েছে। ফলে সব মিলিয়ে এবারের আন্দোলনের মধ্যে দিয়ে 3টা জিনিস ফুটে উঠেছে। একটা হলো সাধারণ ছাত্রদের মানে প্রচণ্ড একটা অংশগ্রহণ। দ্বিতীয়ত হচ্ছে বাবা মা এবং যারা অনেকটা নন পলিটিক্যাল অ্যাটিটিউডের মানুষ, তারাও কিন্তু বলেছেন যে ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার। তৃতীয়ত অ্যাট্রোসিটি অফ পুলিশ, মানে গুলি করে যখন এইরকম মানুষ মরছে, মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, মায়ের কোলে বাচ্চা বলি, বাবার কোলের শিশু বলি,
আর বাচ্চাকে নিরাপদে রেখে জানলা খুলে বাইরে উকি দেওয়া মা বলি, গুলিতে যখন এফোর হয়ে যাচ্ছেন তারা, তখন এই দ্রব্যমূল্য বলি, সুষ্ঠু নির্বাচন না হওয়া বলি, এগুলো কথার সব কিছু কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেল যে এইটা একদিকে শুধু নির্যাতন নয়, আর একদিকে অপমানও আছে, এর একটা প্রতিকার চাই। ফলে এই আন্দোলনে এই দিকটাই খুব বড় হয়ে দেখা দিয়েছে। জি, এবং প্রতি মুহূর্তে বা প্রতি ঘন্টাতেই আমরা দেখছি যে আসলে নতুন নতুন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জায়গা থেকে, যেটি আপনি বলছিলেন যে ছাত্ররা বা শিক্ষার্থীরা যখন নেমেছিল তখন কিন্তু তারা এটাকে রাজনীতিকরণ বা সরকার পতনে এই ধরনের কোনো চিন্তাও তাদের মাথাতে ছিল না। কিন্তু আমরা আজকে এখন যখন এখানে বসে কথা বলছি তখন কিন্তু তাদের আগামীকালের একটি কর্মসূচি আছে যেটি তারা অসহযোগ বলছে, এবং সেখানে আজকে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার সাধারণ মানুষ যে শ্রেণীকরণগুলো করলেন সবাই জড়ো হয়েছে, সেখান থেকে একটি ঘোষণা এসেছে এক দফা দাবির। আমি সেই এক দফা দাবির বিষয়ে আমি বদিউজ্জামান সোহাগ আপনার কাছে জানতে চাই যে আন্দোলনটা আসলে এখন কোন পর্যায়ে আছে। দেখুন, আসলে আন্দোলনের শুরু থেকেই আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হলো যে সাধারণ শিক্ষার্থীদের একটা দাবিকে কেন্দ্র করে এখানে যারা এই সহিংসতাটা চালিয়েছে তারা একটা চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠী, এবং এই আন্দোলনের ভিতর থেকেও কতিপয় সমন্বয়ক যারা রয়েছেন তাদের কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে, এবং সেই রাজনৈতিক পরিচয়ের কারণেই আজকে এই আন্দোলনটিকে তারা ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে গেছে। কারণ এখানে আপনার ব্লেম করা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর হামলা করেছে। এটা তারা যেভাবে প্রচার চালাচ্ছেন বা যেভাবে মানে গুজব ছড়াচ্ছেন, জিনিসটা আসলে তাদের দৃষ্টিকোণ থেকে একরকম, কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে যে যেখানে যাত্রাবাড়িতে একজন পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হলো, যেখানে উত্তরায় যুবলীগ কর্মী জুয়েল মোল্লাকে মেরে তাকেও ঠিক তেমনিভাবে উল্টো করে ঝুলিয়ে রাখা হলো, এই যে সিনারিওগুলো, জি এটি মাত্র দুটি, বা আমরা যদি খুলনারও কনস্টেবল গতকাল যিনি মারা গেছেন তার কথা, এটি হয়তো তিনটি, কিন্তু তার বিপরীতে যে 100-এর উপরে 200-র কাছাকাছি মানুষ যারা মারা গেছে তাদের পরিচয় কি আসলে? না, অবশ্যই এখানে সাধারণ মানুষ হতাহত হয়েছে। এখানে উভয় পক্ষ থেকেই আমরা দেখেছি যে গতকালকে উত্তরায় জামাত শিবিরের একজন ক্যাডার সে এখানে গুলি করছে, তার পরিচয় নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে বিভিন্ন জায়গায় এখানে উভয় পক্ষ থেকেই কিন্তু আক্রমণটা হয়েছে। এই আন্দোলনকারীদের ভিতর থেকে একটা চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠী তারা আক্রমণ করেছে, পুলিশও পাল্টা কাউন্টার করেছে, এবং আমরা সরকারের পক্ষ থেকে বারবার এটার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। সরকার দুঃখ প্রকাশ করতে কি একটু দেরি হয়ে গিয়েছে? না, দেরি না, সরকার কিন্তু এটার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, এবং আজকে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে এই যে সকল শিক্ষার্থীরা আটক হয়েছে প্রকৃত শিক্ষার্থীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই বিশেষ করে আলোচিত যে ঘটনা সে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড, সেখানে কিন্তু সরকার ইনিশিয়েটিভ নিয়েছে, দুজনকে বহিষ্কার করেছে, কিন্তু সেটি কতদিন পরে? আবু সাইদ মারা গিয়েছে রাজিকুজ্জামান রতন, আমি যদি ভুল না করি 16 তারিখ। আর এটা তো আপনাকে একটা সরকারকে তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এবং ছাত্রদের দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হচ্ছে এবং কোটার বিষয়ে সমাধান করা হয়েছে। অতএব আমরা শুরু থেকেই যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ছাত্রদের একটা নৈতিক দাবিকে সরকারের, এই জিনিসটা তো সরকার শুরু থেকেই এটা আদালতের উপরে ন্যস্ত করেছিল, এবং সেখান থেকে ব্যাপারটি এখন আসলে কিন্তু আর সেই কোটার মধ্যে নেই, এটি তারাও বলছে। কিন্তু যারা আজকে এই দাবিগুলো দিচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় আছে। এখন আর এটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের কন্ট্রোল নেই, সাধারণ শিক্ষার্থীদের কন্ট্রোল নেই এখানে। এখানে এখন যারা আমি বারবারই আসলে আপনাকে থামাচ্ছি, দুঃখিত, আমি শুধু রাজনৈতিক শক্তি তারা আজকে এখান থেকে তাদের সুবিধা আদায়ের জন্য শহীদ মিনারের যে চিত্রটি দেখলাম বিভিন্ন গণমাধ্যমে, একেবারে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে সেখানে, এবং সব শ্রেণী পেশারই আমরা বলতে পারি, অভিভাবক সহ সব শ্রেণী পেশার মধ্যেই আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি আছে। তার মানে আওয়ামী লীগ বিরোধী যত শক্তি আছে সব এক হয়ে গিয়েছে এখন। অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষই তো থাকতে পারে, এবং আমরা দেখলাম কি জাহাঙ্গীরনগরে একজন শিক্ষক তিনি প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেলেছেন, তিনি ছাত্র দলের কর্মী, তিনি ওখানকার বিএনপিপন্থী শিক্ষকদের নেতা,
আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি কান্না করছেন, তিনি হচ্ছেন বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর মেয়ে, তিনি এটা করছেন। আজকে যে সকল অভিভাবকরা করছেন, নিশ্চয়ই তাদের রাজনৈতিক পরিচয় আছে, তারা তাদের সেই রাজনৈতিক পরিচয়কে গোপন করে তারা আজকে অভিভাবক পরিচয় দিয়ে তারা এই আন্দোলনে তারা নেমে আসছে। এবং আমি মনে করি যে এই ধরনের একটা গোষ্ঠী কিন্তু এই সহিংসতাটা চালাচ্ছে। আজকে কেন এই যে খুলনায় পুলিশ সদস্য সুমনকে যারা হত্যা করেছে, সেখানেও আমরা দেখেছি যে সেই সোনারাঙ্গা থানার যুব দল, ছাত্র দলের নেতারা সেখানে সম্পৃক্ত ছিল। তো এই ধরনের আমরা মনে করি যে শেখ হাসিনার সরকার শুধু মানে ছাত্রছাত্রী বলবো না, আমি তরুণদের জন্য গত 15 বছরে যা করেছে, এদেশের মানে আপনার রতন ভাই যে কথাটি বলছিলেন যে নিরাপদ সড়ক, আজকে এদেশের নিরাপদ সড়ক নয়, শুধু এই যে মেট্রো রেল করেছে, আজকে পদ্মা সেতু করেছে, শুধু তাই নয়, শিক্ষার্থীদের বাংলাদেশের স্কুল কলেজে আজকে মেধাবীরা যাতে ভর্তি হতে পারে সেই জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করে সেখানে কিন্তু আগের মতো ভর্তি বাণিজ্যটা নাই। এটা এই দেশের তরুণদের, আমি একটু ফিনিশ, তরুণদেরকে এটা স্বীকার করতে হবে যে গত 15 বছরে এদেশে মেধাবীরা তাদের প্রকৃত শিক্ষার সুযোগটা পাচ্ছে, তারা চাকরির ক্ষেত্রেও সেই মর্যাদা পাচ্ছে। গত 15 বছরে বাংলাদেশে 14টা বিসিএস পরীক্ষা হয়েছে, অথচ আমরা দেখেছি এক সময় যে 5 বছর লাগতো একটা বিসিএস পরীক্ষা সম্পন্ন হতে। তো এই তরুণরা এখানে চাকরি সেটার বিচার হয়েছে। কিন্তু এমন সময় ছিল বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত যে প্রতিটা বিএসসির প্রশ্নপত্র ফাঁস হতো। তা বাংলাদেশে তরুণদের জন্য গত 15 বছরে অনেক কিছু হয়েছে। এই সরকারের প্রতি আস্থা রাখার জন্য, শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি তরুণদেরকে আহ্বান জানাবো। জি, আমি আবারও আপনার কাছে আসবো, তবে আমি রাজিকুজ্জামান রতনের কাছে জানতে চাই যে সরকার শুরু থেকেই কিন্তু যখন থেকে আন্দোলনটি একটু একটু করে শুরু হতে থাকে, ক্যাম্পাস ভিত্তিক যখন ছিল, যখন এতটা ছড়িয়ে পড়েনি সারা দেশে, তখন থেকেই একই যেই বক্তব্যটি ছিল যে সরকার বিরোধী শক্তি যারা আছেন, বিএনপি জামাতের আছেন, যারা রাজনৈতিক মতাদর্শীরা আছেন, তারা আসলে কি এই আন্দোলনটাকে পরিচালনা করবার চেষ্টা করছে, যেটি এখন পর্যন্ত আমরা শুনলাম যে আজকেও হয়তো শহীদ মিনারে যারা গিয়েছেন তারা কোন না কোন আওয়ামী বিপক্ষের শক্তির মানুষেরা। কি বলবেন এই বিষয়ে? সরকার এই জায়গায় বলবো যে ধারাবাহিকভাবে একই কথা বলেছেন, কারণ সরকার তার প্রতিপক্ষকে সবসময় বিরোধী রাজনৈতিক দল হিসেবে মনে করবেন। সমালোচনাকে বিরোধী হিসেবে দেখা অথবা সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখা, এটা কিন্তু সরকারের একটা দুর্বলতার লক্ষণ। সমালোচনাটা গ্রহণ করলে হয়তো অনেক সমস্যার সমাধান করা যেতে পারত, সেটা তখন করা যায়নি। এখন দুটো জিনিস দেখুন, এই যে পুলিশ যে মামলা দিল, নানা ধরনের মামলা দিয়ে 2.25 লক্ষের উপরে আসামি করা হলো এবং গ্রেপ্তার করা হলো 10,500 মতো। এই 10,500 মধ্যে পুলিশ বলছে 87% কোনো রাজনৈতিক পরিচয় নেই যারা গ্রেপ্তার হয়েছে। আর যারা আহত হয়েছে সেখানে রিপোর্ট বেরিয়েছে, আহতদের মধ্যে 78% আহত হয়েছে গুলিতে অথবা ছররা গুলিতে। তো এটা কিন্তু দেখতে হবে যে কী পরিমাণ আক্রমণ বা নিপীড়নটা এখানে চলেছে। আচ্ছা, সরকার যে বিচার বিভাগীয় তদন্ত করবে তার আগে দুটো জিনিস দেখুন। সাইদের হত্যাটা অথবা মৃত্যুটা এটা দৃশ্যমান। আসামি করা হলো 16 বছর 10 মাস বয়সী একটা ছেলেকে, যার নাম ফাহিম, সে রংপুরের পুলিশ লাইন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র, এবং সে 12 দিন জেল খেটে তারপর সে জামিন পেল। তাহলে দৃশ্যমান, এবং 19 দিন পরে যে সেই দুই পুলিশ সদস্যকে আজকে আমরা সাময়িক বরখাস্ত করতে দেখলাম। তাহলে এখান থেকে তো আস্থার জায়গাটা দেখুন। জি, আমি আবারও আসবো আপনাদের দুজনের কাছে যে আসলে বর্তমান পরিস্থিতিতে আমরা কোথায় আসলে দাঁড়িয়ে আছি, আন্দোলনটি কোন দিকে যাচ্ছে, এবং আন্দোলন থেকে যে এক দফা দাবিটি উঠে আসছে সেটিরই আসলে ভবিষ্যৎ কোন দিকে। তবে একটি বিরতির সময় হয়েছে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা আজ কথা বলছি আন্দোলনে বিজয়ী হচ্ছেন কারা, আর কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আজ আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ এবং বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে তো বিরতির আগে গিয়েছিলাম যে কোন পর্যায়ে আছে, আরেকটি বিষয় এবার একটু আমি বদিউজ্জামান সোহাগ আপনার কাছ থেকে শুনতে চাই। উন্নয়নের কথা বলছিলেন, দৃশ্যমান 15 বছরের কথা, সরকারের অবদানগুলোর কথা বলছিলেন, কিন্তু
এই যে এত মানুষ বলছিলেন যে এই আন্দোলনের সঙ্গে হয়তো অন্য রাজনৈতিক শক্তি জড়িত থাকতে পারে বা হয়তো আছে, কিন্তু তাদের যে কর্মসূচিটা আগামীকাল ঘোষণা করা হলো অসহযোগ কর্মসূচি, এই বিষয়ে কি বলবেন? তারা তো এখন সরকারের পতনের কথা বলছেন। দেখুন, আমরা আসলে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি এবং আপনাদেরও কালকে কর্মসূচি আছে। হ্যাঁ, আমরা শান্তিতে বিশ্বাস করি এবং আমরা মনে করি শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই সহিংসতা পরিহার করবে। তাদের ভিতরে থেকে যারা এই সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে তারা বর্জন করবে এবং নিশ্চয়ই তাদের দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো সরকার একের পর এক সেগুলো মেনে নিবে এবং সরকার সেই দাবিগুলো বাস্তবায়ন করবে। কিন্তু কোনো অবস্থাতেই তারা যদি এই যারা এই শিক্ষার্থীদের ভিতর থেকে এই সহিংসতা ছড়িয়ে, যেমন আজকেও অনেক জায়গায় তারা গাড়িতে আক্রমণ করেছে, মানুষের বাড়িতে আক্রমণ করেছে, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা ঘটনারই তো একটা প্রতিক্রিয়া আছে। জি, আমি একটু আগামীকালের কথা বলছি। আপনারা যেহেতু আগামীকাল থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে থাকার কথা বলছেন, আমরা যে আজকে যেমন ফরিদপুরে দেখলাম যে ছাত্র আপনাদের দলীয় কর্মীরাও ছিল, পুলিশও ছিল, আন্দোলনকারীরা, ত্রিমুখী একটা সংঘর্ষ হয়ে গেছে। কালকে আপনারা মাঠে থাকাতে কি আমরা সেটা চাই না? আমরা নিশ্চয়ই চাই। আমরা চাই জনগণের জানমালের নিরাপত্তা। আমরা যেটুকু ঘটেছে সেটুকু আমরা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে সেগুলো বিচার আচার হবে এবং যে অবস্থায় হয়েছে সেখানে যাতে শান্তিপূর্ণ পরিবেশটা বজায় থাকে আমরা সেটাই প্রত্যাশা করি। এবং কোনো অবস্থাতেই আজকে বিভিন্নভাবে যে এই যে পুলিশের উপর আক্রমণ, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আক্রমণ, এইগুলো হলে আমাদের তো আত্মরক্ষার বিষয় থাকবে। সেই দিকে যাতে না যায়, নিশ্চয়ই ছাত্ররা যারা এই কর্মসূচি প্রণয়ন করছেন তারা নিশ্চয়ই এটা অনুধাবন করবেন বলে আমি বিশ্বাস। জি, আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে আবার একটু যেতে চাই। যেটি বলছিলাম যে অসহযোগ আন্দোলন থেকে তো তারা এক দফার যে কথাটি বলছে যে সরকারের পদত্যাগ, যদি তাদের এই দাবি আদায় করতে হয় তাহলে এই পদত্যাগের আসলে পরে কি হবে, বা এর কোনো, আপনারা যেমন 90-এর কথা বলছিলেন যখন আন্দোলন করেছিলেন তখন তো আসলে একটি 3 দল মিলে একটি রূপরেখা দিয়েছিলেন, একটি গাইডলাইন ছিল। এবারে আসলে কি হবে বা তেমন কিছু আছে কিনা? আসলে আন্দোলনের একটা সাধারণ যে চিত্রটা আছে সেটা হলো যে এত হত্যা, এত মৃত্যু, সেগুলোর কি কোনো প্রতিকার হবে না? সেখান থেকে তারা বলেছিলেন যে আমাদের এই ছাত্র হত্যাকারীকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। সেখান থেকে অল রোডস লিডস টু রোম, সেটা কথা আছে না, সমস্ত পথ যেন রোমের দিকে গেছে। সেরকম সমস্ত আকাঙ্ক্ষা বলি, ক্রোধ বলি, রাগ বলি, ক্ষোভ বলি, সেটা গিয়ে এখন সরকারের বিরুদ্ধে গিয়ে সন্নিবেশিত হয়েছে। এই সময় যারা সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারাও তাদের কর্মসূচিটাকে এটার সঙ্গে যুক্ত করবেন। ফলে এটা খুবই সিগনিফিকেন্ট বিষয় যে আগামীকাল যখন অসহযোগ হবে, আজকে আমরা দেখলাম পুলিশ অস্বাভাবিকভাবে নিষ্ক্রিয় এবং সেনাবাহিনীর একটা খবর ছড়িয়ে পড়েছে, আমরা ঠিক জানি না এটা কি, তারা বলছেন তারা ছাত্রদের মুখোমুখি হবেন না, গুলি ছুড়বেন না। তা যদি না হয় তাহলে কি দাঁড়াবে? ছাত্রলীগ কিংবা যুবলীগ কালকে যদি শান্তি সমাবেশ দেয়, এটা কিন্তু শেষে শান্তি সমাবেশ থাকবে না, এটা কিন্তু পাড়ায় মহল্লায় একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হবে। ঠিক যেমন করে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আন্দোলনটা শান্তিপূর্ণ থাকার পরেও 15 তারিখে যখন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো, তারপরে কিন্তু পরিস্থিতিটা একদম পাল্টে গেল। যদি কালকেও এরকম হয় তাহলে গোটা দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে যাবে। বলছিলেন যে এই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সরকার বিরোধী যারা বিরোধী মতের রাজনীতি করে তারাও কিন্তু তাদের কর্মসূচি নিয়ে যুক্ত হচ্ছেন। আপনারাও তো আসলে বিরোধী দলে আছেন, আপনাদের সঙ্গে আসলে তাদের কোনো বৈঠক বা আপনারা তাদের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের রূপরেখার কথাও যদি বলে থাকি, কোনো কিছু আমাদের সঙ্গে আসলে তাদের কোনো ধরনের যোগাযোগ হয়নি। কারণ এইবারের মুভমেন্টটা এমন যে তারা ছাত্রদেরকেই এবং ছাত্র ইস্যুটাকেই সামনে নিয়ে এসেছে। এবং আমাদের মতন রাজনৈতিক দলের আসলে আমাদের যে একটা রাজনৈতিক এজেন্ডা থাকে, রাজনৈতিক একটা ভাবনা থাকে, রাজনৈতিক একটা পদক্ষেপ থাকে যে কোনটার পরে কোনটা যাব, কোনো কিছুই কিন্তু এবার ওই পলিটিক্যাল গ্রামারে এটা মেলে নাই। যে কারণে আমরা হয়তো তাদেরকে বলবো যে হোয়াট নেক্সট, আচ্ছা তোমরা তো বাবা তোমরা যে বলছো যে সরকার আমরা চাই না, তাহলে তারপরে কি হবে? তারপরে কি হবে? তাহলে এটা কি যে দেশে একটা জরুরি অবস্থা জারি হবে? দেশে কি প্রেসিডেন্সিয়াল শাসন হবে? দেশে কি একটা আমরা বলবো যে এরকম তত্ত্বাবধায়ক সরকারের মতন কিছু একটা হবে? কিংবা দেশে কি একটা অন্য কোনো শক্তি ফোর্সেস এখানে আসবে?
এরকম নানা কিছু আসতে পারে। তাদের কিন্তু ভাবনার মধ্যে এটা খুব বেশি কাজ করছে না। তারা যেমন যদি বলে যে বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এমন একটা ফোরাম তৈরি হোক, তারা অন্তর্বর্তীকালীন সময় পর্যন্ত সরকার পরিচালনা করবেন, এরকম নানা ধরনের কথা তাদের মধ্যে আছে। ফলে আমি ঠিক বলতে পারবো না যে তারা এখনও এই জায়গায় কোনো ডিসিশন নিয়েছে কিনা। কিন্তু যে জিনিসটা আসে যে এটা এসেছে পরিষ্কারভাবে যে এত রক্ত, এটার একটা বদলা কি হতে পারে? বদলা হচ্ছে বদলানো। রক্ত তার ব্যক্তিগতভাবে মানে রক্তপাত হবে না, রক্তের বদলা হিসেবে আমরা ক্ষমতার বদলাতে চাই, এইরকম একটা কথা কিন্তু তাদের মধ্যে এসেছে। ফলে তাদের দাবিটা যেমন একদিকে পরিষ্কার, আমাদের আবার একটু ভাবনাটা আছে যে এর পরে কাঠামোগত দিকটা কেমন হবে। একটা জিনিস খুবই পরিষ্কার, আপনারা যেটা বলেছেন না, বিজয়ী হচ্ছে কারা, এই আন্দোলনের মধ্য দিয়ে কে বিজয়ী হবে তা নয়, আসলে কোন চিন্তাটা বিজয়ী হবে। চিন্তাটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে একটা চিন্তা আছে, জবাবদিহিতার একটা ব্যাপার আছে, দম্ভ এবং অহংকারের একটা ব্যাপার আছে, তৃতীয়ত হচ্ছে দমন পীড়নের ব্যাপার আছে। এগুলো যেন না থাকে, সেই জায়গাটায় যদি বিজয়ী হয় তাহলে এই মুভমেন্ট একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা যাবে। ক্ষমতায় যেই থাকুক অথবা যেই আসুক, তারা অন্তত বুঝবে আমরা যদি কখনো অহংকার বা দম্ভ দিয়ে সরকার পরিচালনা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই ধরনের একটা রেজিস্ট্যান্স ফেস করতে হবে। সেই শিক্ষাটা হয়তো এই আন্দোলনের মধ্যে দিয়ে আসবে। বদিউজ্জামান সোহাগ, সরকারের তরফ থেকে আলোচনায় বসবার আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজেও আজকে বলেছেন, কিন্তু এই যে আলোচনায় না বসে আসলে প্রাপ্তি অপ্রাপ্তি কি হবে? দেখুন, আজকে আপনারা লক্ষ্য করেছেন যে শান্তিপ্রিয় পেশাজীবীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে সকালবেলা তারা নেমেছিল। তারা কিন্তু বলেছে যে শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার, ক্লাসে ফিরে আসার এবং সেই পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আহ্বান জানানো। আন্দোলন হয়েছে সেটাও মেনে নিয়েছে সরকার। হ্যাঁ, সেখানে নীল দলের শিক্ষকরা সবাই আজকে রাজপথে ছিল। আজকে আমরা শহীদ মিনারে সকালবেলা দেখেছি ডাক্তাররা, আমাদের যারা এই আহতদেরকে সেবা দিচ্ছেন, সেই পেশাজীবীরা সেখানে, অনেক বিশিষ্ট জনেরা সেখানে ছিল। আজকে আমরা দেখছি সাংস্কৃতিক কর্মীরা আজকে এফডিসির সামনে তারা জমায়েত হয়েছিল। তা আজকে মানে শুধু যে সরকারের পক্ষে বা বিপক্ষে লোক আছে বিষয়টা তা না। আমরা এই মুহূর্তে আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ সহনশীল আচরণ করছে। পুলিশ গতকালকে আক্রান্ত হওয়ার পরেও আজকে তারা মানে এটা পুলিশের দুর্বলতা না, এটাকে যদি কেউ মনে করে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা, সেটা সঠিক হবে না। আসলে সবাই ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করে আসলে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং সেইভাবে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে এবং সকল পেশাজীবীরা, শান্তিপ্রিয় মানুষ সবাই একটা সহাবস্থান নিশ্চিত করার জন্য সবাই মানে রাজপথে অবস্থান নেবে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা এবং সবাইকে নিয়ে আমাদের যেটুকু ক্ষতি হয়েছে সেই জায়গাগুলো রিপেয়ার করা। এবং এই শিক্ষার্থীরা আসলে এরা আমাদের প্রতিপক্ষ নয়। আজকে তাদের যে প্রকৃত দাবি ছিল, হ্যাঁ, সেটা হয়তো আমাদেরকে বুঝতে একটু বিলম্ব হয়েছে, আমাদের সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে, এবং সেই কারণে আমাদের পক্ষ থেকে যতটুকু মানে আমাদের ক্ষতি হয়েছে বা আমরা এখানে বারবার বলা হয়েছে যে বিচার বিভাগীয় তদন্ত এবং আন্তর্জাতিক তদন্তের কথাও উঠে আসছে, সেই জায়গাগুলো আসুক। সেই জায়গাগুলো থেকে কালকের কর্মসূচির সিদ্ধান্তটিকে কেমন মনে হচ্ছে আপনাদের? না, আমরা তো মনে করি যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, আমরা চাই যে দেশে একটা নিরাপদ ব্যবস্থা তৈরি হোক। সে কারণেই আমাদের এই অবস্থানটা। আমাদের অবস্থানটা নিশ্চয়ই শিক্ষার্থীদের বিপক্ষে নয়, আমাদের এবং সকল শান্তিপূর্ণ পেশাজীবীদের অবস্থানটা হবে সমাজে শান্তি ফিরিয়ে আনা, সকলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্যই হচ্ছে আমাদের শান্তিপূর্ণ এই সহাবস্থান। জি, আরো শুনবো আপনাদের কাছ থেকে, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরো একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। আজ আমরা কথা বলছি আন্দোলনে বিজয়ী হচ্ছেন কারা। আর আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ এবং বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রাজিকুজ্জামান রতন, আগের অংশে বলছিলেন যে এখন যারা আন্দোলনরত অবস্থায় আছে তারা আসলে বদল চায়, বদলাতে চায়। বদলটা করে যেটি বলছেন যে কোন রূপরেখায় হবে, কিভাবে হবে, হয়তো এটা এখনো তাদের মাথাতেও নেই, কিন্তু এটি তো একটু কাঠামোর মধ্যে আসতে হবে। সেই কাঠামোটা কি হতে পারে, আর পরবর্তী নেতৃত্ব তাহলে তারা কার হাতে তুলে দিতে চায়? অনেকগুলো নাম আমি একেবারে বলেই ফেলছি, তারেক রহমান, চরমনায়ের পীর, ডক্টর ইউনূস,
কাদেরকে তারা নতুন নেতৃত্ব দিতে চায় বা দেখতে চায়? কারণ নেতা ছাড়া তো মানে চলা যাবে না এইভাবে। আমার ধারণা এই তিনজনের কাউকে তারা চায় না। তারা চাইবে হয়তো প্রথমত তারা চাইবে যে রেজিম চেঞ্জ। আচ্ছা, রেজিম চেঞ্জ হওয়ার পরে তারপর কি হবে, যে রিজাইন উইথ এ ডেফিনিট ডিজাইন, এটা কিন্তু তাদের নাই যে কোন ডিজাইনটা ফলো করবে। ফলে তারা বলছে রেজিম চেঞ্জ হোক, তারপর আপনারা বসে ঠিক করেন, আমরা তো রাষ্ট্র ক্ষমতা যাব না, আপনারা ঠিক করবেন। কিন্তু যেই হন সে যেন এই কাজগুলো না করে। ওই যে এখন স্লোগান আসছে না, মার্চ ফর জাস্টিস। একটা সময় যেমন আমেরিকার ওইদিকে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তার মানে জাস্টিস কথাটার মধ্যে একটা দারুণ জিনিস আছে, যেটা আমাদের এই স্বাধীনতার ইয়ের সঙ্গে মিলে, যে আমরা সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা চাই। তারা মনে করছে আমরা মানবিক অপমান আর বোধ করতে চাই না। এর মধ্যে তিনটা ঘটনা খুবই সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মুভমেন্ট করছিলেন, সেই সময় প্রক্টর বললেন সব ছবি দেখে দেখে সবাইকে ব্যবস্থা নেওয়া হবে। এখন সেই প্রক্টর যদি বলে যে এখন তোমাদের শান্তি, তখন প্রক্টর তুমি তখন এই কথা বলেছিলেন কেন? আপনি এই ধরনের কথা কি আমি শুনেছিলাম, এবার আন্দোলন শুনেছিলেন যে যারা ভাঙচুর অমুক তোমাকে সব ছবি দেখে দেখে সব ঠিক করা হবে এরকম। প্রধান বিচারপতি বলেছিলেন কি যে আন্দোলন করে বিচার বিভাগের ইয়ে পাল্টাতে চান, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে বিচার বিভাগের তার ডেটও তিনি পরিবর্তন করে নিলেন। আর পুলিশ কর্মকর্তারা অনেক সময় রাজনৈতিক নেতাদের মতো বক্তৃতা করা শুরু করে দিলেন। তো এই যে তিনটা জায়গায় আমি যদি বলি অনেক সময় সেদিক হয়ে যায়, সেই জন্য কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলি, বিচারালয় বলি আর পুলিশ কর্মকর্তা বলি, কেউই তার নিজের লিমিটের মধ্যে থাকেন নাই। যদি নিজেদের লিমিটের মধ্যে থাকতেন তাহলে কিন্তু মানুষ বুঝতো যে এই সমস্ত ইনস্টিটিউটগুলোকে ভরসা করা যায়। এখন আমাদের দেশে তো আমরা সবসময় কনস্টিটিউশনের কথা বলি, কনস্টিটিউশনটাকে মাথার উপরে রেখেছি আর ইনস্টিটিউশনগুলোকে তার ডেমোক্রেটিক চরিত্রটাকে নষ্ট করে দিয়েছে। এই ইনস্টিটিউশনাল যদি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক ক্যারেক্টারটা থাকতো তাহলে কিন্তু এত জটিলতাটা হতো না। এখন যেটা হতে পারে, এরা বলতে পারে এরকম যে যদি এই সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? একটা কি জাতীয় সরকারের কাঠামো হবে? একটা কি উপদেষ্টা শাসিত কিছু হবে? অথবা এখানে কি কোনো সেনা শাসন আসবে? এরকম নানা ধরনের অপশন বাজারে ঘুরে বেড়াচ্ছে। সেই ঘুরে বেড়ানোর ব্যাপারে আরেকটি অপশন যেটি একেবারে বাজারে ঘুরলো না, একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর তরফ থেকে আসলে আলোচনায় বসার, সেই অপশনটি আসলে শিক্ষার্থীদের সেই অপশনটা গ্রহণ করা উচিত হবে কিনা? সেই অপশনটা মনে হয় তার টাইম ওভার হয়ে গেছে। যেমন ধরেন ডিবি গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো ডিবি কার্যালয়ে, ডিবি কার্যালয়ে তাদের উপর তাদেরকে ওইখানে একটা প্রেস কনফারেন্স করে তাদের একটা আন্দোলন প্রত্যাহার করানো হলো। সেই সময় তারা কিন্তু কোনো ভূমিকা দেখে নাই। আজকে যখন প্রধানমন্ত্রী অনেক মমতা নিয়েই তাদেরকে হয়তো ডাকছেন যে আসো আমার দরজা তোমার জন্য খোলা, তখন যেটা বলে যে সেই সময় আপনি কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেন নাই। ফলে একটা ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস এবং অনাস্থার যে পরিবেশ তৈরি হয়েছে, আমন্ত্রণ করে সেই অবিশ্বাসের জায়গাটা কিন্তু দূর করা যাবে না। যে কারণে এখন হবে কি, এখন একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যদি পুলিশ তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাহলে আরও অনেক হয়তো জীবনহানি হবে। তাহলে পুলিশ তখন কি করবে? আর্মি যদি শক্তি প্রয়োগ করতে যায় তাহলে কি হবে? জীবনহানি হবে। তাহলে কি শুরু থেকে যে বলা হচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সরকার বিরোধী রাজনৈতিক কিছু তৎপরতা হোক মিশে আছে, তারা কি তাহলে সামনে এসে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে? সেই বিষয়ে শিক্ষার্থীরা কি সচেতন থাকতে পারবে? ধরুন যত ধরনের সামাজিক আন্দোলন হয়েছে এ পর্যন্ত, সব সামাজিক আন্দোলনে বিরোধী রাজনৈতিক দল যারা থাকেন তারা নানাভাবে সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। কেউ যুক্তির প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, কেউ হয়তো শক্তি প্রয়োগ করার চেষ্টা করেন, কেউ হয়তো মুভমেন্ট থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করেন। যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, আমেরিকাতে একটা নির্দোষ আন্দোলন হলো না, যে সেটা কি গাজার মানুষের পক্ষে দাঁড়াও, 150টা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নামলো, তাঁবু খাটিয়ে থাকলো, পুলিশ আর্মির সঙ্গে তারা কনফ্রন্ট করলো, এর বেনিফিটটা কার হাতে যাবে? ফলে এটা তো যেহেতু বাইডেন গভর্নমেন্টের সময় এটা হয়েছে, তাহলে বাইডেন গভর্নমেন্টের প্রতি তাদের একটা ঘৃণা তৈরি হবে। বাইডেন গভর্নমেন্ট কীভাবে ট্যাকেল করবে তার ব্যাপার। সব সময় যে সরকার সিটিং গভর্নমেন্ট, তার কোনো একটা অ্যাট্রোসিটি বা তার দ্বারা কোনো নিপীড়ন হলে সেই নিপীড়নের ফলে মনোভাব বিরোধী দলের দিকে যায়। বিরোধী দলের সেই ক্ষেত্রে জনগণের সেই সমর্থনটাকে তার দলীয় ব্যানারে এসে সন্নিবেশিত করতে চাইবে। এটা তো রাজনীতিতে হবেই। ফলে এখানে কে সুযোগ নিচ্ছে তা বড় কথা নয়, সুযোগের পরিস্থিতি তৈরি হচ্ছে কেন সেটা খুব গুরুত্বপূর্ণ। জি, আমি একদম আলোচনা শেষ দিকে চলে এসেছি। বদিউজ্জামান সোহাগ, যেই বিষয় নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম যে আন্দোলনে বিজয়ী হচ্ছে কারা, এবং আপনার কাছে সেই প্রশ্নটা রেখেই আবারও আসতে চাই। দেখুন, আমরা এই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই
শিক্ষার্থীরা এই আন্দোলনে বিজয়ী হয়েছে। এবং আমরা শিক্ষার্থীদের প্রতি যে কতটা আমাদের সংবেদনশীল সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কিন্তু প্রথমে শিক্ষার্থীদেরকে আক্রমণ করে নাই। শিক্ষার্থীদের ভিতরে বহিরাগত একটা অংশ ঢুকেই কিন্তু প্রথম বিজয় একাত্তর হলে আক্রমণ করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে কয়জন নেতা আক্রান্ত হয়েছে, যাদেরকে 4 তলা থেকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, সেটি তো পরের না, ঘটনা। আমি এদের ইন্টারভিউ করেছি, কেউ কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এদেরকে আক্রমণ করে নাই। এরা ছিল বহিরাগত। অতএব শুরু থেকেই আমরা এটাকে বলছি যে এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক গোষ্ঠী, তাদের সুযোগ সুবিধা নেয়ার জন্য, মানে 15 তারিখে ক্যাম্পাসে হ্যাঁ, যারা তারা আক্রান্ত হলেন সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রদেরকে তাদেরকে এই আক্রমণ কে অস্ত্রের করলো? সামনে ঠেলে দিয়েছে একটা চিহ্নিত একটা রাজনৈতিক গোষ্ঠী। এবং এই গোষ্ঠীটাই আমরা বলি, প্রকাশ্যেই বলি যে এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। এবং নিশ্চয়ই তাদের কাছে এই বাংলাদেশের কোনো সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, কোনো মিডিয়া, কোনো কিছুই নিরাপদ নয়। ছাত্রলীগ এই আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা কি একেবারে নির্দোষ বা নিরপেক্ষ ছিল? প্রথমে নির্দোষই ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন জায়গা থেকেই উস্কানিটা এসেছে। এবং আমরা যেটা বলতে চাই যে এখনও শিক্ষার্থীরা, কারণ আমরা চাই যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করুক। এই শিক্ষার্থীদের, এই যে তরুণ শিক্ষার্থীদের, তাদের একটা শিক্ষা জীবন আছে, কারণ মানুষের জীবন একটা। এবং সেই জীবনে নিশ্চয়ই আমরা মনে করি যে এই সময়টা যাতে তাদের রাজপথে নষ্ট না হয়, তাদের পড়ার টেবিলে ফিরে যেতে হবে, তাদের ক্লাস করিডোরে ফিরে যেতে হবে, এবং সেখানে সকলের মধ্যে যাতে একটা সহনশীল পরিবেশ বিরাজ করে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমি সকলের কাছে অনুরোধ করব যে কোনো সমস্যার সমাধান হচ্ছে আলোচনা। এবং এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার জন্য টিম নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আন্দোলনকারী সমন্বয়কদেরকে বলবো আলোচনার মাধ্যমে এর এক্সিট রুট বের করা উচিত। এবং নিশ্চয়ই তারা যদি কারো প্ররোচনায় এটাকে আরো ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের কারোর জন্যই সেটা সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। আজ এখানে শেষ করতে হচ্ছে। আলোচনা যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে শেষ করছি। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।